বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে উচ্চতর গণিতের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো নিশ্চয়ই। বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, ইতোমধ্যে রেজাল্টও প্রকাশিত হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই ভালো ফলাফল করেছ, আর সবাইকে আমি, বিশেষ করে যারা ভালো ফলাফল করেছো, যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, হয়তো এবার ভালো করতে পারো নাই, নিশ্চয়ই সামনে ভালো করবে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সামনে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করবে। গণিত বিষয়ে যে পরীক্ষা, রেজাল্টে অন্যান্য বিষয়ের তুলনায় একটু খারাপ রেজাল্ট হয়েছে, ব্যাপার না, সামনে তোমরা নিশ্চয়ই ভালো করবে। তোমরা সবাই আরো সিরিয়াসলি, আরো গুরুত্ব দিয়ে গণিতকে অধ্যয়ন করবে। তোমরা অনেক বেশি অনুশীলন করবে, অনুশীলনের বিকল্প নেই ভালো করার জন্য পরীক্ষায়। আমাদের বিশ্বাস আছে যে তোমরা নির্বাচনী পরীক্ষায় অনেক ভালো করবে। তোমাদের মধ্যে অনেক প্রতিযোগিতামূলক মনোভাব পরীক্ষার সময় আমি প্রত্যক্ষ করেছি। একটু খারাপ ফলাফল, খারাপ পরীক্ষা হয়েছে, তোমাদের মধ্যে উদ্বিগ্নতা আমরা দেখেছি। এটা একটি ইতিবাচক দিক। যা হোক, আমি আমার আজকের যে নির্ধারিত পাঠ, আমি সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল এক্সপানশন, বাইনোমিয়াল থিওরেম। দ্বিপদ মানে দুটি পদ থাকবে, যেমন x প্লাস ওয়াই, a প্লাস বি, 2x প্লাস 3y, 2x মাইনাস 3y, এগুলো সব দ্বিপদ। এই দ্বিপদ যুক্ত পদগুলার যখন ঘাত থাকবে 2 এর অধিক, যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ার, আমরা তাকে লিখি কিভাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a প্লাস বি উপর যদি ঘাত 3 থাকে, তখন আমরা তাকে কিভাবে লিখি? আমরা a বির সাথে a বির গুণ, a প্লাস বির সাথে a প্লাস বির গুণ দিলে পাই a প্লাস বি হোল স্কোয়ার। এভাবে a প্লাস বি হোল স্কোয়ার সাথে a প্লাস বি গুণ দিলে a প্লাস বি হোল কিউব। তো তাকে যদি আমরা কি বিস্তার করি, তখন কি হয়? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। কেমন? এই পর্যন্ত আমাদের সবার মুখস্থ আছে, কারণ আমরা সবাই এগুলা সূত্র আকারে আমরা মনে রেখেছি, তাই না? আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী, সেখানে আমাদের যে গণিত বই ছিল, সেগুলোতে এই ধরনের অনেক সূত্র আমরা অধ্যয়ন করেছি, আমরা সবাই জানি। কিন্তু এর চেয়ে যখন বড় হবে, যেমন a প্লাস বি টু দি পাওয়ার 4 করতে পারবা, কিন্তু একটু সময় লাগবে। যেমন তুমি হয়তো a প্লাস বি হোল কিউবের সাথে a প্লাস বি গুণ দিবা, ঠিক আছে? অর্থাৎ a প্লাস বি ইন্টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এভাবে গুণ করে তুমি একটা রেজাল্ট নিয়ে আসবে। সেটি a প্লাস বি টু দি পাওয়ার 4 এর রেজাল্ট হবে। কেমন? এটা বিস্তার করলে যে বিস্তৃতিটা তুমি পাবে। এরপর a প্লাস বি টু দি পাওয়ার 5 যদি হয়, সেটিও একটু কষ্ট হবে, কিন্তু বের করতে পারবে। a প্লাস বি হোল স্কোয়ারের সাথে a প্লাস বি হোল কিউব গুণ দিলে a প্লাস বি টু দি পাওয়ার 5,
পারবে, তবে একটু সময় লাগবে, তাই না? একটু পদটা অনেক বড় হবে, ঠিক আছে? এই জন্য একটু পরিশ্রম করতে হবে। এখন এগুলাকে যদি একটা সূত্রের সাহায্যে লিখা যায়, প্রকাশ করা যায়, একটা ধারা অনুযায়ী যদি প্রকাশ করা যায়, অনেক সুবিধা না? সেটাই দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতিতে আলোচিত হয়েছে, ঠিক আছে? চমৎকারভাবে এই দুইটা পদের ঘাত, উচ্চ ঘাতযুক্ত পদগুলার আমরা বিস্তার করতে পারি। এটা বিজ্ঞানী আইজাক নিউটনের নাম তোমরা শুনেছ। তিনি প্রথম একটা সুনির্দিষ্ট সূত্রের উদ্ভাবন করেছেন, যার সাহায্যে আমরা দুইটা পদযুক্ত কোনো রাশির পাওয়ার যত বড়ই হবে, আমরা অনায়াসে তার বিস্তৃতিটা লিখতে পারি। তিনি ছাড়াও আরো অনেক গণিতবিদ প্রাগৈতিহাসিক কাল থেকে, খ্রিস্টপূর্ব থেকে আমরা যদি এই ইতিহাসগুলো আমরা ঘেটে দেখি, এটার উপর কাজ করেছে। অনেকেই কাজ করেছে, অনেক বিখ্যাত গণিতবিদ, দার্শনিক, তারা এগুলার উপর কাজ করেছে। সর্বশেষ যে যখন বিজ্ঞানী আইজাক নিউটন কাজ করেন, সমসাময়িক ব্লেইজ প্যাসকেল, তোমরা নাম শুনেছ, উনি তার একটি প্যাসকেলের একটা ত্রিভুজ, সেখানে তিনি দ্বিপদী উপপাদ্যের সহগগুলা নিয়ে আলোচনা করেছেন। এটা সমন্বিত সুন্দর একটা একক সূত্রর উদ্ভাবন করেছেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। এই হলো মোটামুটি এটার ইতিহাস। এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হলো দ্বিপদী উপপাদ্য একটি সূত্র বা উপপাদ্য যাই বলি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই পাঠের মধ্যে এই আলোচনা অন্তর্ভুক্ত আছে। এরপর আমরা এই দ্বিপদী উপপাদ্যটা প্রমাণ করার জন্য, তোমরা জানো যে সকল প্রমাণ ডান পক্ষ বাম পক্ষ খুব সহজে মিলানো যায় না, প্রমাণ উপস্থাপন করা যায় না। কিছু কিছু প্রমাণ আছে আরোহ পদ্ধতিতে, গাণিতিক আরোহ পদ্ধতিতে সম্পাদন করা। গাণিতিক আরোহ পদ্ধতি, এই টার্মসটা সম্পর্কে তোমরা পরিচিতি তোমাদের আছে, তোমরা এর সাথে পরিচয় তোমাদের হয়েছে। বিশেষ করে 9-10-এ তো তোমাদের উচ্চতর গণিত ছিল, সেখানে গাণিতিক আরোহ পদ্ধতির ব্যবহার ছিল, তাই না? তোমরা কিভাবে করতে নিশ্চয়ই মনে আছে। গাণিতিক আরোহ পদ্ধতি হলো দুইটা, অর্থাৎ একটা সমান চিহ্নের ডান পক্ষ বাম পক্ষ আছে, দুই পক্ষ মিলানোর জন্য প্রথমে সেটা ধরো একটা গাণিতিক চলকের পদ থাকবে, কেমন? সেখানে ধরো সে এন যুক্ত একটা পদ আছে, কেমন? ডান পক্ষ বাম পক্ষ আছে। তো আমরা এন এর মান 1 এর জন্য ডান পক্ষ বাম পক্ষ সমান হয় কিনা আমরা দেখি। এটা হলো প্রথম ধাপ। তারপর যদি সমান হয় তখন আমরা কি করি? আমরা n = m এর জন্য আমরা ধরে নিই যে এই গাণিতিক বাক্যটি ডান পক্ষ বাম পক্ষ সমান, কেমন? সেটাকে ধরে সেটা সমান যদি হয়, ঠিক আছে, তখন আমরা কি করি? n = m+1 এর জন্য ডান পক্ষ বাম পক্ষ ওই গাণিতিক বাক্যের সত্য কিনা আমরা সেটি দেখি। যদি সত্য হয় তখন আমরা বলতে পারি যে n এর সকল মানের জন্য এই গাণিতিক বাক্যটি সত্য, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ সত্য। এই প্রক্রিয়ায় প্রমাণ করাকে বলা হয়
গাণিতিক আরোহ পদ্ধতি। কেমন? তা আমরা এই গাণিতিক আরোহ পদ্ধতি সম্পর্কে এখানে আমরা এখন যেমন জানলাম, এখানে জানার বিষয়টা এখানকার চ্যাপ্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপরে আমরা দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্য, আমরা যেমন সেটি কি, a প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2x স্কোয়ার প্লাস ডট ডট এভাবে ধারাটা গিয়ে সর্বশেষ পদটা হয় প্লাস x টু দি পাওয়ার n। আমি এগুলো লিখে দেখাবো। এটা প্রমাণ করা আমরা গাণিতিক আরোহ পদ্ধতিতে সাহায্যে আমরা প্রমাণ করব। এটার প্রমাণ করাটাও তোমার এই সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপরে দ্বিপদী উপপাদ্য আমরা যেটি পাবো সেটা নিয়ে আমরা আসলে কাজ করব। সেখানে দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ সেটা সম্পর্কে আমরা জানব। দ্বিপদী উপপাদ্যের মধ্যপদ সেটা সম্পর্কে আমরা জানব। সমদূরবর্তী পদসমূহ আমরা জানব। এক্স বর্জিত অর্থাৎ চলক বর্জিত পদ সম্পর্কে, চলক মুক্ত পদ সম্পর্কে, এক্স মুক্ত এক্স বর্জিত অথবা ওয়াই মুক্ত ওয়াই বর্জিত পদ সম্পর্কে জানব। ওয়াই এক্স মুক্ত পদ মানে হলো ধ্রুবক পদ, ধ্রুবক পদ সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, এটা উপপাদ্যের প্রথম চ্যাপ্টারের আলোচ্য বিষয়, আমরা সেগুলা আলোচনায় নিয়ে আসব। প্রথমে আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র সেটি আমি একটু দেখাবো। প্যাসকেল কিভাবে ত্রিভুজ সূত্রটা আমাদের এবং তোমাদের সামনে উপস্থাপন করেছে সেটি বোঝার দরকার আছে। কেমন? আমরা একটু দেখি প্যাসকেল কিভাবে ত্রিভুজটাকে মানে প্রতিষ্ঠা করেছেন। প্রথম পদ n এর মান যখন 1, প্রথম পদ হবে 1। ঠিক আছে, n এর মান যখন 2 না n এর মান যখন 0 তখন পদ সংখ্যা 1। এটা কোনটা? দ্বিপদের জন্য। যেমন ধরো a প্লাস এক্স পাওয়ার যদি মূল আমাদের টার্মটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার n, এখানে n এর মান যদি 0 হয় তুমি 0 বসাও, কত পাওয়া? বেলো 1। ঠিক আছে, এই জন্য লিখছি আমি 1। n এর মান যদি 1 হয় এটা কত হবে? ax টু দি পাওয়ার 1, দ্যাট ইজ a প্লাস x। কেমন? এখানে পদ কয়টা? দুইটা। দুইটার সহগ কত কত? 1 1। আমরা এটাকে এভাবে লিখি 1 1। ঠিক আছে, এরপরে n এর মান যদি 2 হয় তখন আমরা এটাকে কিভাবে লিখব? a প্লাস x স্কয়ার কত হবে? a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। ঠিক আছে, এখানে পদ কয়টা হয়েছে? তিনটা পদ। কেমন? আর সহগগুলা কি কি? 1 2 1। ঠিক আছে, আচ্ছা n এর মান যদি 3 হয় a প্লাস x হোল কিউব কত হয়? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। কেমন? এখানে সহগগুলা কি কি একটু খেয়াল করো। সহগগুলো হলো 1 3 3 1। কেমন? এই যে a কিউবের সহগ কত? 1। a স্কয়ার b তার সহগ কত? 3। a b স্কয়ার তার সহগ কত? 3। আর b কিউবের সহগ কত? 1। কেমন? এখানে আমরা a স্কয়ারের সহগ কত? 1। ax এর সহগ কত? 2। x স্কয়ার সহগ কত? 1। ঠিক আছে, এখানে a এর সহগ 1, x এর সহগ 1। ঠিক আছে, পরবর্তী পদগুলো আর আমি এভাবে লিখছি না, জায়গা হবে না, তোমাদেরকে জাস্ট বোঝার জন্য প্রথম কয়েকটা পদ আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এখন পরবর্তীগুলো তো আসলে আমরা এভাবে সহজে লিখতেও পারবো না। যেমন a প্লাস এক্স
টু দি পাওয়ার 4, তার সহগ কত হবে? তুমি কি কোনো হিসাব না করে বলতে পারবা? নিশ্চয় পারবা না, কারণ তুমি যদি মুখস্থ না করো তুমি এভাবে হিসাব করে বলতে পারবা না, আর এভাবে মুখস্থ থাকবেও না। তো সেই জন্য তুমি একটা সূত্র, একটা ধারা যদি মনে রাখো সহজে লিখতে পারবা। ঠিক আছে? বিজ্ঞানী প্যাসকেল সেটা কিভাবে লিখেছে, খুব একটা সুন্দর ধারা তিনি মেনে চলেছেন, সেজন্য উনি সহজে লিখতে পেরেছেন। ঠিক আছে? তো সেটি আমরাও দেখবো এখানে কিভাবে তিনি লিখেছেন। ঠিক আছে? তাহলে যখন n এর মান 0, পদ কয়টি? একটি, এবং সহগ 1। তারপরে যখন 1 কত 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 হয়েছে? 1 আর 1। যখন 2 তখন কত হয়েছে? 1 2 1। ঠিক আছে? যখন 3 তখন কত হয়েছে? প্রথমটা 1, কেমন? পরেরটা 3, তারপরেরটা 3, তারপরেরটা কত? 1। আচ্ছা, এগুলো একটা গাণিতিক সিস্টেম ফলো করছে। ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, প্রথমটা 1, পরের দুইটাও 1, তারপরে এগুলা খেয়াল করে দেখো। ঠিক আছে? এখান থেকে খেয়াল করো, 1 আর 1 এ যোগ করলে কত হয়? 1 আর 1 এ যোগ করলে 2, এই যে 2 হয়েছে। ঠিক আছে? এই যে এভাবে। আচ্ছা, আবার আর বাকি দুই পাশে দুইটা 1 খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবে কি, এভাবে এটা যদি ত্রিভুজ মনে করো, ত্রিভুজের এই বাহুটা সবগুলা 1 হবে, ত্রিভুজের এই বাহুটা সবগুলা 1 হবে। ভিতরেগুলা এই নিয়মটা ফলো করে, যে নিয়ম আমি এখন বলবো। এখানে তো লিখেছি 2, কেমন? আর বাকি দুই পাশে দুইটা 1। এখানে 1 আর 2 যোগ করলে কত হয়? 1 আর 2 যোগ করলে 3। এই দেখো 3 লিখেছি, 1 যোগ 2 3 লিখেছি। আবার 2 আর 1 যোগ করলে কত হয়? তাও 3। এই যে 2 আর 1 যোগ করে 3 লিখেছি। ঠিক আছে? আর পাশের দুইটা তো আমি বলছি যে প্রান্তিক পদ দুটো সব সময় 1 হবে। আবার দেখো এরপরের লাইনটা কি হবে, খেয়াল করে দেখো। তাহলে এই যে 1 আর 3 যোগফল আসবে, কেমন? 1 আর 3 যোগ করলে কত হবে? 4। 3 আর 3 যোগ করলে কত হবে? এই দুইটা 6। 3 আর 4 যোগ করলে কত হবে? 3 আর 1 যোগ করলে কত হবে? 4। ঠিক আছে? আর এরপরে কি হবে? প্রান্তের বিন্দুগুলো বলছি না 1, এই 1 লিখো। এটা কখন হয়েছে? যখন n এর মান 4। আচ্ছা, এরপরে তারপরের পদটা কি হবে? 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, কেমন? 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5। সাইডের গুলা অর্থাৎ প্রান্তের বিন্দুগুলা কত হবে? প্রান্তের সহগগুলা 1 1, সেটা আগে বলা আছে আমাদের। এটা n এর মান কখন লিখেছি? n এর মান 5 হলে, কেমন? এরপর একটা হবে n এর মান 6 হলে। এখানে কত হবে দেখো তো? 1 আর 5 এ যোগ করলে 6, 5 আর 10 15, 10 আর 10 20, 10 5 15, 5 আর 1 কত হয়? 6। তারপর প্রান্তের বিন্দুগুলা কত? 1 1। ঠিক আছে? এভাবে তুমি পরের গুলা, n এর মান যখন 7 হবে তখন হবে 1 আর 6 এ কত? 7, 6 আর 5 21, সরি 6 আর 15 21, 15 আর 20 কত? 35, 20 আর 15 তাও 35, 15 আর 6 কত? 21, 6 আর 1 7, প্রান্তবিন্দু 1। ঠিক আছে? এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এটা একটা ট্রায়াঙ্গেল শেপ না, একটা ত্রিভুজ আকৃতি না?
ত্রিভুজ আকৃতি, তো সেজন্য এটাকে ত্রিভুজ বলা হয়। তবে এটা যেহেতু বিজ্ঞানী বা গণিতবিদ ব্লেইস প্যাস্কেল তিনি প্রথম উদ্ভাবন করেছেন, সেজন্য তার নামানুসারে এটাকে বলা হয় প্যাস্কেলের ত্রিভুজ। এখন দেখো তুমি অনায়াসে, যেমন এইটা n এর মান কত 3, এই লাইনটা তো নাকি, অর্থাৎ a প্লাস এক্স হোল কিউব সমান তুমি লিখতে পারবে এখানে, এই যে এটার সাথে a হবে a, তারপরে কত কিউব, কারণ যেহেতু এটা কিউব, তারপরেরটা হবে 3a স্কয়ার x, এর মান 1 কমতেছে, x এর মান 1 করে পাওয়ার বাড়তেছে, ঠিক আছে। a যখন পুরো পাওয়ারটা নিচে তখন x এর পাওয়ার 0, এভাবে এর মান কমতে থাকবে, x এর মান বাড়তে থাকবে, এক পর্যায়ে এটা হবে 3ax, এটা হবে x কিউব, পরবর্তীটা এই লাইন কত হবে a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস এটা হবে 4, এর একটা পাওয়ার কমবে, তা কত হবে a কিউব, x এর পাওয়ার 1 বাড়বে অর্থাৎ x এখানে 0 ছিল, x টু দি পাওয়ার 0, এখন হবে শুধু x, পরেরটা কত 6, এর পাওয়ার 1 কমলে কত হবে a স্কয়ার, x এর পাওয়ার 1 বাড়লে হবে x স্কয়ার, প্লাস পরেরটা কত 4, এর পাওয়ার 1 কমে গেলে হবে a, আর x এর পাওয়ার 1 বাড়লে হবে কত x কিউব, এর পরেরটা হবে 1 লিখছি না, কত থাকবে হবে, এর পাওয়ার যদি আরো কমে যায় তখন a টু দি পাওয়ার 0, দ্যাট ইজ a আর থাকবে না, তখন এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4, ঠিক আছে। এভাবে আমরা বিস্তার করতে পারি। বিস্তার করতে আমরা প্যাস্কেলের এই ত্রিভুজ সূত্রটা সহগের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনি যে দ্বিপদী বিস্তৃতিটির জন্য একটি চমৎকার উপপাদ্য উপস্থাপন করেছেন, সেটি আমরা এখন আলোচনায় আনব এবং প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। দ্বিপদী উপপাদ্য। বাইনোমিয়াল থিওরেম। a plus x to the power n, a to the power n, nc1, a to the power n minus 1 x, nc2, a to the power n minus 2 x square, nc3, a to the power n minus 3 x cube, ঠিক আছে। এইভাবে যেতে যেতে এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, কেমন, অর্থাৎ যখন এখানে c1 তখন তৃতীয় পদ, যখন c2 তখন তৃতীয় পদ, যখন c3 তখন চতুর্থ পদ, আর ncr a to the power n minus r x to the power r। এটা একটু খেয়াল করে দেখো, এখানে যখন 1 তখন এটা হয়েছে কত n minus 1, আর এটার পাওয়ারও ধরো নাই, মানে 1 আছে, ঠিক আছে। এটা দেখো এখানে যখন 2 তখন এটা এখানে কত হয়েছে n minus 2, তখন এটা আর এটা একই, আর এটাও একই, ঠিক আছে। এভাবে nc3 a to the power n minus 3 x to the power 3, অর্থাৎ এখানে 3 হলে এখানেও 3, এখানেও 3, ক্লিয়ার। তাহলে এখানে যখন r হবে এটা হবে কত, এই যে এখানে r, এখানেও r, এখানেও r, ncr a to the power n minus r x to the power r। এটা যেহেতু এখানে r আছে তাহলে এটা কততম পদ হবে, এটা হবে r প্লাস 1 তম পদ, কেমন। এটাকে দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ বলা হয়, আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা এখন
এই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করে আমরা সেটি এখন দেখাবো, ঠিক আছে? nc2 a to the power n minus 2 x square nc3 a to the power n minus 3 x cube plus dot dot ncr a to the power n minus r x to the power r plus এভাবে যেতে যেতে সর্বশেষ পদটা হবে x to the power n, ঠিক আছে? এখন এটাকে আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করতে গেলে সহজে যদি প্রমাণ করতে যাই আমাদেরকে গাণিতিক আরোহ পদ্ধতির সহায়তা গ্রহণ করা লাগবে। কেমন? সহজে আসলে কোনো এ ধরনের অনেক গাণিতিক বাক্যের প্রমাণ করার জন্য আমাদের গাণিতিক আরোহ পদ্ধতিটা গ্রহণ করতে হয় সুবিধার জন্য, সহজে প্রমাণ করার জন্য, ঠিক আছে? আমরা যদি n এর মান 1 ধরি, তোমরা গাণিতিক আরোহ পদ্ধতিটা জানো, আমিও আজকের লেকচারেই আলোচনা করেছি গাণিতিক আরোহ পদ্ধতি কিভাবে করে, ঠিক আছে? এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ লিখি, এখন n এর মান যদি 1 হয়, n 1 হলে 1 এর বাম পক্ষ কেমন? বাম পক্ষ কত? 1 প্লাস a প্লাস x টু দি পাওয়ার n এর মান 1 হলে 1 কত? a প্লাস x কেমন? আর ডান পক্ষ কত হবে? ডান পক্ষ n এর মান যখন তোমার 1 হবে তখন এখানে কত হবে? a টু দি পাওয়ার 1 আর এখান থেকে nc1 এর মান কত? এখানে বলতে পারো, অথবা তখন আর a পদ আর a পদ, ঠিক আছে? এই দুইটা পদ তখন a1 x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a প্লাস x, ঠিক আছে? তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। আচ্ছা, এখানে তুমি n এর মান 1 হলে প্রথম দুইটা পদ ধরো, এখানে তখন কি হবে? 1 c1 এর মান 1 আর a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত? a টু দি পাওয়ার 0 1 a টু 1 আর x টু দি পাওয়ার 1 থাকে, ঠিক আছে? এই জন্য a প্লাস x এ থাকে। তাহলে n ইকুয়াল টু 1 হলে 1 নং সত্য। এখন আমরা ধরে নিব, n ইকুয়াল টু m এর জন্য 1 নং সত্য, ঠিক আছে? n ইকুয়াল টু 1 এর জন্য 1 নং সত্য। যদি n ইকুয়াল টু 1 এর জন্য n ইকুয়াল টু m এর জন্য 1 নং সত্য হয় তাহলে আমরা 1 নং কে লিখতে পারি এভাবে a প্লাস x টু দি পাওয়ার m, যেহেতু n সমান m, এটা হবে a টু দি পাওয়ার m mc1 a to the power m minus 1 x mc2 a to the power m minus 2 x square, তারপরে কত? mc3 a to the power m minus 3 x cube, কেমন? এভাবে যেতে যেতে হবে এই পদটা, এটা হবে mcr a to the power m minus r x to the power r dot dot x to the power m, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ লিখলাম, ঠিক আছে? এখন আমরা দেখব এটা n equal to m plus 1 এর জন্য সত্য হয় কিনা, কেমন? এখন আমরা n equal to m plus 1 এর জন্য 1 নং সত্য তা দেখাবো। এখন আমরা n equal to m plus 1 এর জন্য 1 নং সত্য
তা দেখাবো। কেমন? অর্থাৎ আমরা 2 নম্বর সমীকরণটা যদি n এর মান যদি m+1 হয় তখন 2 নম্বর সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি a plus x to the power m+1 a to the power m+1 m+1 c1 a to the power m+1 minus 1 x plus m+1 c2 a to the power m+1 minus 2 x square plus m+1 c3 a to the power m+1 minus 3 x cube plus dot dot m+1 c r a to the power m+1 minus r x to the power r plus dot dot x to the power m+1। ঠিক আছে, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি, একটু সরল করে লিখি। a plus x to the power m+1 equal to a to the power m+1 m+1 c1 a to the power mx m+1 c2 a to the power m+1 minus 2 কত হবে m a to the power m minus 1 কেমন x স্কয়ার পরের পদটা কত হবে m+1 c3 a to the power m minus 2 x3 plus dot dot m+1 cr a to the power m minus r plus 1 x to the power r plus x to the power m+1। ঠিক আছে, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ লিখলাম। এখন 2 নাম্বার সমীকরণের উভয় পাশে আমরা a plus x দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 2 নাম্বার সমীকরণের উভয় পাশে আমরা a plus x দ্বারা গুণ করে পাই। তাহলে 2 গুণ a plus x হতে পাই 2 নাম্বার সমীকরণ ছিল a plus x to the power m কেমন, তার সাথে a plus x গুণ করলাম a plus x আর এর দিকে ছিল কত a to the power m mc1 a to the power m minus 1x plus mc2 a to the power m minus 2 x square mc3 a to the power m minus 3 x cube plus dot dot mcr a to the power m minus r x to the power r plus dot dot x to the power কত m। ঠিক আছে, এটা এখন এর পাশে কত হবে a plus x to the power m plus 1। ঠিক আছে, এখানে প্রথমে আমরা যদি a দ্বিগুণ দিই হবে a to the power m plus 1 mc1 a to the power m x
তারপরে mc2 a to the power m minus 1 x square mc3 a to the power m minus 2 x cube plus dot dot mcr a to the power m minus r plus 1 x to the power r dot dot a into x to the power m এটা হলো a দ্বিগুণ দেওয়ার ফলে। কেমন? এখন তুমি x দ্বিগুণ দাও, x দ্বিগুণ দিলে হবে a to the power m x mc1 a to the power m minus 1 x আর x এ গুণ দিলে কত x স্কয়ার mc2 a to the power m minus 2 x cube mc3 a to the power m minus 3 x to the power 4 plus dot dot mcr a to the power m minus r x to the power r হওয়ার কথা হবে r plus 1 এভাবে প্লাস ডট ডট x to the power m ছিল m এর সাথে x গুণ দিলে হবে m plus 1। কেমন? a plus m a to the power m plus 1। আচ্ছা, এখন mc1 a to the power m এটু কমন নিলে a to the power m আর হলো x আর এখানে থাকবে mc1 a to the power mx আর কোথায় আছে দেখো a to the power mx এই যে এখানে আছে আর এখানে আছে 1 এরপর এটা কত a to the power m minus 1 x square এখান থেকে আসবে mc2 প্লাস a to the power m minus 1 x square এখানে আছে এটা আছে mc1। ঠিক আছে, তারপরে পদটা দেখো a to the power m minus 2 x cube কমন নাও mc3 এই ধরনের পদ আর কোথায় আছে দেখো a to the power m minus 2 x cube এটা কত mc2। ঠিক আছে, আর এভাবে যেতে যেতে সবগুলা লিখছি না সব এরকমই হবে। সর্বশেষ পদটা হলো x to the power m plus 1। কেমন? আচ্ছা, এখন এখানে দেখো a to the power m plus 1 ঠিক আছে, a to the power m x এটাও ঠিক আছে, mc1 এখানে সাইড নোটটা লিখতে হবে। ঠিক আছে, সাইড নোটটা আমরা উপরে লিখি, তোমরা খাতায় লিখবা পাশে লিখবা। সাইড নোটটা এখানে হয়তো আমার জায়গা হবে না সেই জন্য আমি উপরে লিখতেছি। অর্থাৎ এখানে ছিল কত mc1 1 দ্যাট ইজ mc1 এই 1টাকে লিখতে পারি আমি mc নট। তোমরা একটা সূত্র শিখছো ncr minus 1 plus ncr এটার বিন্যাস সমাবেশী ছিল এগুলো হলো ncr plus 1 সরি এটা হচ্ছে n plus 1 cr এই সূত্রটা তোমরা পড়ছো বিন্যাস সমাবেশে। ঠিক আছে, এখন তার মতো যদি এটা হয় খেয়াল করে দেখো, ধরো এটা হলো mc1 এটা ncr আর
এটা হবে এম সি 1 মাইনাস 0, ঠিক আছে, 1 মাইনাস 0, তাকে লিখতে পারি কত, এম প্লাস 1 সি আর। তাহলে সেখানে এখানে কত লিখতে পারি, এম প্লাস 1 সি, এখানে আর হলো আমাদের 1, এম সি 1, ঠিক আছে। কোনটা লিখছি, এই যে এইটা। এভাবে এটাতে কত লিখতে পারি, দেখো পরেরটা, এই টার্মটা, এটা কত ছিল, এম সি 1 এম সি 2। এই সূত্র অনুযায়ী দেখো তো, আর মাইনাস 1 আর আর, এটা ধরো আর মাইনাস 1, এটা হলো আর, এটাকে লেখা যাবে এম প্লাস 1, এই যে এন প্লাস 1, এটা হবে এম প্লাস 1 সি কত আর, মানে সি 2, অর্থাৎ এটা হবে এম প্লাস 1 সি 2, তার সাথে কত আছে, এ টু দি পাওয়ার এম মাইনাস 1 এক্স স্কয়ার। কেমন, এরপর টার্মটা দেখো, এম সি 3 এম সি 2, এখানে কত হবে, এম প্লাস 1 সি 3, আর কত আছে সাথে, এ টু দি পাওয়ার এম মাইনাস 2 এক্স কিউব, ঠিক আছে। এভাবে যেতে যেতে এটা হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1, ঠিক আছে। এটা খেয়াল করে দেখো, এটা আমাদের 3 নাম্বারের মতো হয়েছে কিনা, 3 নাম্বার সমীকরণ এটা তো নাকি। তো সুতরাং n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য 1 নং সত্য। সুতরাং n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য ও 1 সত্য, অর্থাৎ গাণিতিক আরোহ বিধি অনুযায়ী সকল n belongs to n এর জন্য 1 নং সত্য। কেমন, 1 নংটা কত, a প্লাস এক্স টু দি পাওয়ার n, কত লিখেছি আমরা, a টু দি পাওয়ার n, n c1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x, n c2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার। কেমন, n c3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x কিউব, n cr a to the power n minus r x to the power r plus dot dot x to the power n সত্য, ঠিক আছে। সুতরাং এটাই কি দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী উপপাদ্যটি সত্য হয়েছে। তো দ্বিপদী উপপাদ্য যেটি নিউটন আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটি ছিল এই উপপাদ্যটা। এই উপপাদ্যটা আমরা এখন প্রমাণ করলাম, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে উপপাদ্যটি তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং সেটি প্রমাণ করেছি, সেখানে আমরা r প্লাস 1তম পদ সম্পর্কে বলেছি। এখানে মনে আছে নিশ্চয়ই তোমাদের, সেটি কত ছিল, ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, ঠিক আছে। এই পদটা, এটা হলো r প্লাস 1তম পদ, r প্লাস 1তম পদ, এটাকে আমরা tr প্লাস 1 ও বলতে পারি, ঠিক আছে। এটা হলো দ্বিপদী বিস্তৃতিতে, অর্থাৎ দুইটা পদকে যখন তার দুই বা তার অধিক ঘাতের যদি থাকে, তাকে যদি আমরা বিস্তার করি, বিস্তারে r প্লাস 1তম পদ হলো এইটা, এটাকে বলা হয় সাধারণ পদ।
এটাকে কি বলা হয়? সাধারণ পদ বলা হয়। কেমন? এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। এই প্রেক্ষিতে বা এই প্রেক্ষাপটে দ্বিপদী উপপাদ্য এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যা আছে সেখানে সাধারণ অন্তর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবা যে সাধারণ অন্তর হলো NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। ঠিক আছে, এটাকে বলা হয় সাধারণ অন্তর। আচ্ছা, এরপরে আরেকটা আছে মধ্যপদ। ঠিক আছে, মধ্যপদ। মধ্যপদ তোমরা দ্বিপদী বিস্তৃতি, আমরা কয়েকটা এখানে যে উদাহরণ দিয়েছি, যেমন a প্লাস এক্স, অর্থাৎ পাওয়ার যদি 1 থাকে তখন পদ হয় এটা। কেমন? এখানে মধ্যপদ বাইর করা কঠিন। যদি কত a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার, যদি a প্লাস এক্স হোল কিউব হয়, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, না এখানে আমরা x লিখছি তাই না, b এর পরিবর্তে, তখন এটা হবে 3a স্কয়ার x, আর এটা হবে 3ax স্কয়ার, পরেরটা x কিউব। ঠিক আছে, এরপরে a টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার 4 হলে a টু দি পাওয়ার 4, তারপরে 4 a কিউব x। কেমন? তারপরেরটা 6 a স্কয়ার x স্কয়ার, তারপরেরটা 4 a x কিউব 8 for x টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে মধ্যপদ বলতে আসলে সেরকম কোনো পদ নাই, সেখানে এটা দুইটাই মধ্যপদ। প্রথম পদ বলো মধ্যপদ বলো একই, এখানে মধ্যপদ স্পষ্ট, এটা হলো তোমার মধ্যপদ। কেমন? এই জায়গায় মধ্যপদ এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এখানে কি দেখা যায়? এখানে মোট কয়টা পদ আছে? 5টা পদ আছে। তাহলে মধ্যপদ কোনটা? এটা। আচ্ছা, এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আমরা যেতে পারি যে মধ্যপদ কখন একটা, কখন দুইটা হবে। খেয়াল করো, এখানে যখন পাওয়ার জোড়, অর্থাৎ n এর মান যখন জোড় তখন মধ্যপদ একটা দেখছি। এখানেও দেখো n এর মান যখন জোড় তখন মধ্যপদ একটা, আবার যখন n এর মান যখন বিজোড় তখন মধ্যপদ হলো দুটো। তাহলে n যদি জোড় হয় মধ্যপদ হবে কয়টা? একটা। আর n যদি বিজোড় হয় মধ্যপদ কয়টা হবে? দুটো। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। n যদি জোড় হয় মধ্যপদ হবে একটা, n যদি বিজোড় হয় মধ্যপদ হবে দুটো। এটা মনে রাখার জন্য তোমরা এই দুইটা সূত্র মনে রাখতে পারো, কারণ এগুলো তোমাদের বাল্যকালে শিখা সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সূত্র তোমরা সেই 7 থেকে জানো, 6-এ জানো কিনা আমার মনে পড়ছে না। তোমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র জানো, আবার a প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা জানো। এই দুইটা সূত্র মনে রাখলে হবে যে জোড় থাকলে মধ্যপদ কয়টা, বিজোড় থাকলে কয়টা। ঠিক আছে, কারণ a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রে n এর মান জোড় 2, সেখানে তোমরা দেখতেছো যে 2ab হলো মধ্যপদ। একটা মনে রাখলে পরেরটা তার অল্টারনেটিভ হবে, পরেরটা মনে না রাখলেও বুঝতে হবে যে জোড় যেহেতু একটা, বিজোড় হবে দুইটা। মনে থাকবে তো? মনে রাখার জন্য এটা সহজতম পদ্ধতি। আচ্ছা, তো মধ্যপদগুলো কোনটা কোনটা হবে? n যদি জোড় হয়, n জোড় হলে মধ্যপদ হবে একটি। কেমন? একটি, এবং সেটা হবে
সেটা কোনটা হবে? n/2 + 1, ঠিক আছে? একটি, সেটা হবে n/2 + 1 তম পদ জোড় হলে। যেমন যদি n এর মান যদি 2 হয় তখন কি হবে? 2/2 1 + 1 অর্থাৎ দ্বিতীয় পদ। তারপর n এর মান যদি 4 হয় তখন 4/4 কত হয়? 2, 4/2 ভ্যালু হবে 2, 2 + 1 অর্থাৎ তৃতীয় পদ। এভাবে n এর মান যদি 6 হয় 6/2 + 1 কত? 3 + 1 অর্থাৎ চতুর্থ পদ হবে তখন মধ্যপদ, ঠিক আছে? n জোড় হলে মধ্যপদ হবে n/2 + 1 তম পদ। আর যদি n বিজোড় হয়, বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি। কোনটি কোনটি? একটা হবে n-1/2 + 1 তম পদ, আরেকটা হবে n+1/2 + 1 তম পদ, ঠিক আছে? এটাকে আরেকটু সিম্পলিফাই করেও লিখতে পারো, যেমন n-1 + 2/2 কত হয়? n+1/2, আর এটাকে লিখলে কত হবে? n+1 + 2/2 কত হয়? n+3/2 তম পদ, ঠিক আছে? যেটাই তোমার মনে থাকে, এইটা অথবা এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা, ঠিক আছে? তার মানে কনক্লুশনে আমরা কি বলতে পারি? n যদি জোড় হয় মধ্যপদ হবে একটি। কেমন? সেটি কততম পদ হবে? n/2 + 1 তম পদ। আর যদি n বিজোড় হয় মধ্যপদ হবে দুটি। সে দুইটি কোনটি? একটা হবে n-1/2 + 1 তম পদ, সেটাকে আমরা সরল করে বলতে পারি n+1/2 তম পদ। আরেকটা হলো n+1/2 + 1 তম পদ, সেটাকেও আমরা সরল করে বলতে পারি n+3/2 তম পদ। তাহলে আমরা মধ্যপদটা ক্লিয়ার করতে পেরেছি। আমরা কি কি বলেছি আজকে? আমরা প্রথমে গাণিতিক আরোহ পদ্ধতি সম্পর্কে বলেছি, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে বলেছি, আমরা নিউটনের সেই বিখ্যাত দ্বিপদী বিস্তৃতিটা নিয়ে আলাপ করেছি, অর্থাৎ দ্বিপদী উপপাদ্যটা আমরা ব্যাখ্যা করেছি এবং প্রমাণ করেছি। তারপরে আমরা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নিয়ে আলোচনা করেছি। তারপরে কি আলোচনা করেছি? আমরা মধ্যপদ নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আরেকটা বিষয় থাকে যে x বর্জিত পদ, x y বর্জিত পদ বা ধ্রুবক পদ, অর্থাৎ যে রাশিতে x থাকবে না, x না থাকা মানে হলো x এর পাওয়ার 0, যদি থাকে কোনো পদ সেটা হলো x বর্জিত পদ। তো আজকে আমরা এই দ্বিপদী উপপাদ্যের এই কনসেপচুয়াল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা আগামী ক্লাসে দ্বিপদী উপপাদ্য সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা আমরা শুরু করব। তো সেই ক্লাসে তোমরা সবাই থাকবে। আমরা সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই আমার ক্লাসগুলো দেখবে। তোমরা যারা দেখছো তোমরা অন্যদেরকেও, আমাদের ক্লাস পুরোদমে এখন চলবে, অনলাইন ক্লাস, সকল বিষয়ে ক্লাস চলবে। আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস পরিচালনার সাথে যেহেতু আমি আছি, আমি থাকব। পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবে। তোমাদের যে সকল বন্ধু এখনও আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্তি ঘটাতে পারে নাই, সংযুক্ত হননি, তাদেরকে তোমরা আমাদের এই মেসেজগুলো পৌঁছে দিবে যে তারা যেন আমাদের অনলাইন ক্লাসগুলা দেখে। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখেছ, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। উচ্চতর গণিতের আমি যে অধ্যায়টি পড়িয়েছি, যেগুলো আমি আলোচনা করেছি, তোমরা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তখন বুঝতে পারবে যে তোমার কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে তখন তোমরা আমাকে আমার যে আমি যেই পেজে আপলোড দিব সেখানে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্টে তোমরা জানাবে যে তোমরা কোথায়
তোমাদের সমস্যা আছে, তোমরা কোথায় বুঝো নাই সেটি তোমরা কাইন্ডলি তোমরা কমেন্ট করে জানাবে, অথবা আমাকে মেসেঞ্জারেও তোমরা জানাতে পারো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দেব, একাধিকবার বুঝাবো। যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝবে আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? তো তোমরা পড়ালেখা করো, ভালোভাবে প্র্যাকটিস করো, আর ঘরে অবস্থান করো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। নিজেরা সুস্থ থাকো, তোমার পারিপার্শ্বিকে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সুস্থভাবে তোমরা পড়ালেখা চালিয়ে যাও, এই আহ্বান থাকলো। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।